হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবলের কথা মাথায় রেখে আমি যে কন্টিনিউ ম্যাথের ক্লাসগুলো দিচ্ছি, আজকে তার 26 নাম্বার ক্লাস। এর আগে 25টা ক্লাস করানো হয়ে গেছে। যারা দেখোনি তারা ক্লাসগুলো দেখে নেবে। আর যারা বলছো যে দাদা লেডি কনস্টেবল আর কেপি কনস্টেবলের মেনের প্রশ্নগুলো করাও অঙ্কের, দেখো আমি প্রত্যেকটা ইয়ারের প্রিলি প্লাস মেনের যে অঙ্ক প্রশ্ন সেগুলো সব সমাধান করে দিয়েছি। প্লে লিস্টে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। আশা করি তোমাদের যে যার যে প্রশ্নটা দরকার সব কিন্তু পেয়ে যাবে। একটা প্রশ্ন কিন্তু আমি বাদ দেইনি। বিগত বছরে যে পুলিশ পরীক্ষায় প্রশ্নগুলো এসছে প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের করিয়ে দিয়েছি। তো অবশ্যই প্লে লিস্ট চেক করে সেই ভিডিওগুলো দেখে নিও। আর আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, কারণ আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বিগত বছরের যে টাইপ এসেছিলো সেই টাইপ অনুযায়ী সিলেক্ট করে নিয়ে আসি, অর্থাৎ বাছাই করা অঙ্ক তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা সহ রাজ্যের বিভিন্ন পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো ফার্স্ট অঙ্কটি কী বলছে। আর তোমাদের একটা জিনিস, তোমাদের অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে ম্যাক্সিমাম প্রশ্ন থাকবে। তোমাদের পাটিগণিত থেকে ধরে নাও যে 25-এর ভিতরে 20+ প্রশ্ন তোমাদের পাটিগণিত থেকে থাকবে। বাকি 5টা প্রশ্ন তোমাদের এদিক ওদিক থাকবে। মনে করো বীজগণিত আছে, তোমাদের পরিমিতি আছে, ত্রিগোণমিতি আছে। তাও সেখানেও হয়তো তোমরা দেখবে যে 5টা প্রশ্ন আমি যেহেতু বলছি সেই 5টারও কম থাকে। তো 20+ মানে 20-র বেশি প্রশ্ন তোমাদের পাটিগণিত থেকে থাকবে। এই জন্য তোমাদের পাটিগণিতটাকে বেশি গুরুত্ব দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, যদি এ এর বেতন বি এর থেকে 50% বেশি হয় তাহলে বি এর বেতন এ এর থেকে কত শতাংশ কম হবে? দেখো এইখানে এই অঙ্কগুলো করার একটা টেকনিক। এখানে বলছে এ এর বেতন কার থেকে? বি এর থেকে। তার মানে আমরা এখানে দুজন ব্যক্তি পাচ্ছি, একজন ব্যক্তি এ আর একজন ব্যক্তি হচ্ছে বি। তাহলে কার থেকে বেশি? বি এর থেকে। তো আমরা ধরে নিলাম বি এর বেতন 100 টাকা হলে এ এর বেতন কত হবে? 50% বেশি। তার মানে 150 টাকা হয়ে যাবে। বি এর থেকে 50% বেশি। এখানে কিছুই নেই, অঙ্ক মানে খুব সহজ একটা জিনিস। তোমরা জাস্ট একটু টাইম দিয়ে দেখো অঙ্কগুলো, তোমরাও করতে পারবে। এই শূন্য ক্যান্সেল করলাম। এখন দেখো এখানে 15 আছে, এখানে 10 আছে। আমরা এটাকে যদি 5 দিয়ে কাটি, 3 এ 5 15। সেম 5 দিয়ে এটাকে আমাদের কাটতে হবে, 5 দুগুণে 10। আমরা এটাকে 5 দিয়ে কেটেছি, এটাকে 2 দিয়ে কাটবো, সেটা কিন্তু হবে না। এটাকে আমরা 5 দিয়ে কেটেছি, তার মানে আমাদের এটাকেও কি দিয়ে কাটতে হবে? 5 দিয়ে কাটতে হবে, না হলে রেশিও কিন্তু আমরা ঠিকঠাক পাবো না। এখন আমরা এ পেয়েছি 3 অনুপাত, বি পেয়েছি 2 অনুপাত। বলছে তাহলে বি এর বেতন এ এর থেকে কত শতাংশ কম? কার থেকে কম? এ এর থেকে। যার থেকে কম বলবে সেটা সবসময় কোথায় রাখতে হবে? নিচে। কত কম? দেখো এ এর থেকে বি এর বেতন 1 কম, তাহলে উপরে 1 রাখো। বলেছে কত শতাংশ কম? শতাংশ হলে উপরে সবসময় 100 গুণ করবে। এখন আমরা কত পাচ্ছি? 100/3 কম। 100/3 মানে 100কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 33.1/3%। এটাকে যদি তোমাদের আরও ভাগ করতে তাহলে তোমরা কী পেতে? 33.33%। ঠিক আছে, কোনো কোনো জায়গায় এরকম থাকবে, কোনো কোনো জায়গায় এরকম থাকবে। তো 100কে 3 দিয়ে ভাগ করলে তোমরা এরকম পাবে 33.1/3%, বা যদি দশমিকে করা হয় তখন 33.33%। এরকম উত্তর থাকবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো পরের অঙ্কটা দেখো কি বলছে। প্রত্যেকটা অঙ্ক তোমাদের এরকম ধীরে সুস্থে ধীরে ধীরে বোঝাবো। তো অবশ্যই তোমরা একটু টাইম নিয়ে ভিডিওটি দেখো, তোমাদের অনেক উপকার হবে। পরের প্রশ্ন বলছে 3, 5 এবং 15 চতুর্থ সমানুপাতিক কত হবে? তো এই সমানুপাত চ্যাপ্টার থেকে তোমাদের মধ্য সমানুপাতিক বের করতে দেয়, তৃতীয় সমানুপাতিক বের করতে দেয়, আর চতুর্থ সমানুপাতিক। তো এই প্রশ্ন খুবই সহজ, বারবার পরীক্ষায় থাকে, কিন্তু কনসেপ্ট না জানা থাকলে কিন্তু অনেকের কাছে কঠিন মনে হতে পারে। দেখো এখানে সংখ্যা কি দিয়েছে? 3, 5, 15। তো প্রথম সংখ্যাটাকে তোমরা এ ধরে নেবে, দ্বিতীয়টাকে বি আর তৃতীয়টাকে সি। তো চতুর্থ সমানুপাতিক বের করার নিয়ম বি গুণিতক সি বাই এ, অর্থাৎ বি আর সি গুণ করে দাও, দিয়ে এ দিয়ে ভাগ করো, তোমাদের উত্তর বেরিয়ে আসবে। এ কত? 3, 3 এ 5 15, কত হচ্ছে? 5 5 25। তো চতুর্থ সমানুপাতিক কত হয়ে যাবে? এখানে বিটা শেষে চলে এসে, তো অপশান সি ইজ দ্য তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কিছুই নেই, জাস্ট তোমাদের যে সংখ্যাগুলো দিয়েছে, দেখো এখানে সংখ্যা কী কী দিয়েছে? 3, 5 আর 15। তো আমি এখানে কি করেছি, জাস্ট তোমরা প্রথম সংখ্যাটাকে এ ধরে নেবে আর এটাকে বি, এটাকে সি। তো ফর্মুলাটা মনে রাখবে, আমাদের বি গুণিতক সি ডিভাইডেড বাই এ করে তোমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন বলছে পি এবং কিউ সমান মূলধন বিনিয়োগ করে
একটি ব্যবসা শুরু করে। পি 4 মাস পর ব্যবসা ছেড়ে চলে যায়, এখানে ছেড়ে দুবার হয়ে গেছে। বছর শেষে ব্যবসায় 6,400 টাকা লাভ হয়, পি এর লভ্যাংশ নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে দুজন মূলধন বিনিয়োগ করছে, কে কে? পি আর কিউ। সব থেকে ভাইটাল জিনিস, সমান মূলধন বিনিয়োগ করছে। অর্থাৎ সে যদি 100 টাকা করে, কিউ কত করছে? 100 টাকা। সে যদি 1 টাকা করে তাহলে পি যদি 1 টাকা করে তাহলে কিউ কত বিনিয়োগ করবে? 1 টাকা বিনিয়োগ করবে। তো আমরা ক্যালকুলেশন করার সুবিধার্থে এখানে ধরে নিলাম পি 1 টাকা বিনিয়োগ করছে, তো কিউ কত করবে? কিউ করবে 1 টাকা বিনিয়োগ করবে। এখন দেখো ব্যবসাটা শুরু করেছে, বাট পি 4 মাস পরে ব্যবসা ছেড়ে চলে যায়। তার মানে পি এর এই 1 টাকা কত মাস ধরে খেটেছে? 4 মাস ধরে খেটেছে। আমরা ব্যাংকে টাকা রাখি না, বা কোনো ব্যবসায় একটা টাকা ইনভেস্ট করে সেই টাকা 4-5 মাস পর খাটিয়ে আবার টাকা তুলে নিই, সেই রকম জাস্ট। বাট এই যে কিউ এর কথা কিন্তু বলেনি, তো আমরা এটা ধরে নেব কিউ এর টাকাটা 12 মাস ধরে কিউ খাটিয়েছে। তো আমরা এদের ইনভেস্টমেন্ট যেটা হয়েছে তার রেশিওটা পেয়ে যাব। এখন এখানে 4 1 4 আর 3 12 1 12, তো এটাকে তোমরা ছোট করতে পারো। এই 4কে 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 1, আর 12কে 4 দিয়ে কাটলে 3। দেখো রেশিও ক্ষেত্রে কী হয়, 4কে আমরা 4 দিয়ে কেটেছি মানে ভাগ করেছি, কাটা মানে কি বলতো? ভাগ করা। তো 12কেও আমাদের কি করতে হবে? সেম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা রেশিওটা পাবো। তুমি 4কে 4 দিয়ে কেটে 12কে 3 দিয়ে কাটলে কিন্তু তোমার রেশিও সেম হবে না। তো এখানে আমরা ইনভেস্টমেন্টের রেশিও পেয়ে গেলাম 1:3। তো যখন টাইমটা কনস্ট্যান্ট থাকবে, টাইম ধ্রুবক, টাইম কনস্ট্যান্ট মানে ধ্রুবক, টাইম উভয়ের কনস্ট্যান্ট মানে কি? উভয়ের ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে আমরা 1 বছর ধরেছি, কিউ এর ক্ষেত্রে 1 বছর ধরে এখন ক্যালকুলেশন করছি, এখন দুজনের ক্ষেত্রে টাইমটা কনস্ট্যান্ট, তখন আমরা কি বলতে পারি? তখন আমরা বলতে পারি ইনভেস্টমেন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল হবে কিসের সাথে? প্রফিটের সাথে। অর্থাৎ ইনভেস্টমেন্টের যে রেশিও হবে সেই রেশিও প্রফিটের রেশিও কী হবে? সেম হবে। ইনভেস্টমেন্ট আর প্রফিটের রেশিও সেম হবে যখন উভয়ের ক্ষেত্রে টাইমটা কী থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তো আমরা এটাকে বলতে পারি তারা 1:3 অনুপাতে বিনিয়োগ করছে, আর তাদের প্রফিটের রেশিওটাও কী হবে? 1:3। তো টোটাল প্রফিট কত হচ্ছে? 1 + 3 4 অনুপাত। টোটাল প্রফিট হচ্ছে 4 অনুপাত, আর এই 4 অনুপাতের ভ্যালু দেওয়া হয়েছে 6,400 টাকা। 4 অনুপাতের ভ্যালু, যার ভ্যালু দেওয়া থাকবে সে উপরে থাকবে, আর 4-এর ভ্যালু দেওয়া আছে 4 নিচে। আমাদের বের করতে হবে পি এর লভ্যাংশ। দেখো পি 1 অনুপাত পেয়েছে, তো এর সাথে 1 গুণ করে দাও 6,400 এর সাথে। এখন 6,400কে 4 দিয়ে কাটলে 4-16 64, 1,600 টাকা। তো পি এর লভ্যাংশ কত হয়ে যাবে? 1,600 টাকা। এখানে আবার সিটা ওপরে চলে এসেছে, যাই হোক কোনো ইস্যু নেই। তো 1,600 ইজ দ্য রাইট অ্যান্সার হবে। আশা করি দেখো কত সহজ অঙ্ক, জাস্ট এখানে আমাদের ইনভেস্টমেন্টের রেশিও পেলে আমাদের ইনভেস্টমেন্ট আর প্রফিটের রেশিও সেম হয় কখন? টাইম যখন কনস্ট্যান্ট থাকে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। তোমাদের টাইম সেম কনস্ট্যান্ট থাকবে, তোমরা যেটা ইনভেস্টমেন্টের রেশিও পাবে প্রত্যেকটা, এই যে অংশীদারি কারবার পার্টনারশিপের যে অঙ্কগুলো, তোমরা ইনভেস্টমেন্টের যে রেশিও পাবে সেটাই তোমাদের প্রফিটের রেশিও হয়ে যায়, আর এই রেশিও অনুযায়ী তোমাদের টাকাটা লভ্যাংশ ভাগ হয়। 4 দাগের প্রশ্ন দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম সিলেক্ট করে নিয়ে আসা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর বাইরে কিন্তু পরীক্ষায় অঙ্ক আসে না, এই টাইপের অঙ্ক কিন্তু বারবার আসে, সে সেন্ট্রালের পরীক্ষা বলো আর রাজ্যের পরীক্ষা বলো। 400 টাকার পরিমাণ 2 বছর পর বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে বেড়ে 441 টাকা হয়। তো এখানে কী সুদ বলেছে? চক্রবৃদ্ধি সুদে। টাইমটাও দেখবে 2 বছর, আর এখানে মূলধন বলা আছে প্রিন্সিপাল 400 টাকা, অ্যামাউন্ট হচ্ছে 441। সুদের হার আমাদের নির্ণয় করতে হবে, তার মানে আর এর মান বের করতে হবে। কিছুই নেই। যখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমার প্রিন্সিপাল দেওয়া আছে কত? 400, সুদাসল যেটাকে ইংলিশে বলা হয় অ্যামাউন্ট 441। যখন রেট অফ ইন্টারেস্ট বার করতে দেবে তখন কি করবে বলো তো? এদের রুট নেবে। কি রুট নেব? স্কোয়ার রুট নেব না কিউব রুট নেব সেটা নির্ভর করবে এখানে কত বছর বলা হয়েছে? 2 বছর, তাহলে এটার স্কোয়ার রুট নেব। এখানে 2 দেওয়া মানে এটাকে বলা হয় স্কোয়ার রুট। দেখো তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে 2 বছর দিয়ে, না হলে 3 বছর দিয়ে, বেশি 4-5 বছর দিয়ে কিন্তু প্রশ্ন আসে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 বছর আর 3 বছরেই প্রশ্ন আসে। তো এখানে যদি 3 বছর থাকতো তাহলে তোমরা কিউব রুট নিতে। কিউব রুটটা দেখতে কেমন দেখো? এইরকম, জাস্ট রুটের সামনে 3 দিলে সেটা কিউব রুট, রুটের এইখানে সামনে 2 দিলে সেটা স্কোয়ার রুট। এখন 400 এর স্কোয়ার রুট করলে কত হয়? 20, আর 441 এর স্কোয়ার রুট করলে কত হবে? 21।
তো আমরা এখন প্রিন্সিপাল পাচ্ছি কত 20 অনুপাত, অ্যামাউন্ট পেয়েছি 21 অনুপাত। তো এখানে দেখো প্রিন্সিপাল বেড়ে কত হয়েছে, এক অনুপাত বেড়ে গেছে। তো এই 1 অনুপাত আমরা কি পেয়েছি, 1 অনুপাত পেয়েছি সুদ পেয়েছি 1 অনুপাত। তো আমরা এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা জানি, আর এটা যেটা পেয়েছি মানে 20 অনুপাত তোমার প্রিন্সিপাল, 1 বছর পরে কত হচ্ছে 21 অনুপাত, আর 1 বছরের সুদ কত হচ্ছে 1 অনুপাত। তাহলে I × 100/PT। দেখো এটা আমি তোমাদের বোঝানোর জন্য করছি, আমি যেখানে যেটা পেয়েছি এখান থেকে ডিরেক্টলি এইভাবে করা যায়। 20 অনুপাতে সুদ হচ্ছে 1 অনুপাত, 100তে কত হবে কাটাকাটি করলে তোমরা পাবে হচ্ছে 5 অনুপাত। বাট তোমাদের বোঝানোর জন্য আমি এখানে ধরে ধরে করাচ্ছি। দেখো সুদ পেয়েছি কত অনুপাত, 1 অনুপাত, × 100 বাই আসল কত 20 অনুপাত, টাইম কত 1 বছর, তাহলে 5 20 5%। এভাবে তোমরা ফর্মুলা অনুযায়ী বের করতে পারো, যে জানে সে করবে। এখানে প্রিন্সিপাল 1 অনুপাত, সুদ হয়েছে কত, প্রিন্সিপাল 20, সুদ হয়েছে 1, × 100 5%। উত্তর কিছুই নেই, জাস্ট সেকেন্ডে কিন্তু অঙ্কগুলো উত্তর হয়ে যায়। তোমরা একটু ধরে ধরে বোঝার চেষ্টা করো, অঙ্কে কিছুই নেই, পাটিগণিত মানে একদম সহজ জিনিস। পরের প্রশ্ন দেখো, খুবই ভালো একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাইপ, VVI টাইপ। বলছে 96 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটি এবং 30 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তো এই অঙ্ক করার দুটো টেকনিক আছে, একটা তোমাদের বেসিকের সাহায্যে করলে কিন্তু অনেক বড় হয়ে যায়, সেটা করলে আমাদের এক্সামে টাইম নষ্ট হবে। আমরা একটু সিম্পল লজিক অ্যাপ্লাই করব। তোমরা এই কনসেপ্টটা কম বেশি সবাই জানো, যখন একটা ট্রেন কোনো খুঁটি বা কোনো একটা কারেন্টের পোস্ট বা একটা থাম বা একটা মানুষকে অতিক্রম করে, তখন শুধুমাত্র ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। কি বললাম, তখন ট্রেন শুধুমাত্র তার নিজের লেন্থ অতিক্রম করে। এটা আমি অলরেডি অনেকবার আমার ক্লাসে বলেছি। এরপরে ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, কোনো একটা সেতুকে অতিক্রম করবে, কোনো একটা ব্রিজ অতিক্রম করবে, তখন ট্রেন সম্মিলিতভাবে ওই যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। বাট কোনো মানুষ, খুঁটি, পোস্ট অতিক্রম করলে ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো এবারে কি বলছে, 96 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। তো ট্রেন কি করছে, 12 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করছে, আর 30 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। যখন ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, সেটা কত সেকেন্ডে করছে, 30 সেকেন্ডে। তো এখান থেকে দেখো ট্রেনের দৈর্ঘ্য ক্যান্সেল হয়ে গেল। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে ওই ট্রেনের সময় লাগে 30 থেকে 12 বিয়োগ দিলে 18 সেকেন্ড সময় লাগে। তাহলে আমরা কি পেলাম, প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনের 18 সেকেন্ড সময় লাগে। ট্রেনের গতিবেগ কত, 96 প্রতি কিলোমিটার ঘন্টা। এখান থেকে আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করবো কী করে, সিম্পল কনসেপ্ট ফর্মুলা তোমাদের আমি বারবার বলেছি, ডিস্টেন্স মানে দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়, গতিবেগ ইন্টু সময়। স্পিড মানে হচ্ছে গতিবেগ, যেটাকে আমরা এস দিয়ে লিখলাম, টাইম হচ্ছে সময়। এখন আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চেয়েছে, তো দেখো এখানে আমাদের অলরেডি সব হয়ে গেছে, পেয়ে গেছি আমরা স্পিড কত পেয়েছি, 96 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন এই কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে আমাদের কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়, ব্যাস। তো স্পিড পেলাম আমরা 96। আর একটা জিনিস, এই যে স্পিডটা 96 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে আমি মিটার পার সেকেন্ডে করলাম, এটা কিন্তু আর ক্যালকুলেশন করলাম না, 5/28 রাখলাম। কেন রাখলাম পরে তোমরা দেখতে হবে। তাহলে 96 গুণিতক 5/18, এটা হচ্ছে আমাদের স্পিড। টাইম কত পেয়েছি, 18 সেকেন্ড অতিক্রম করছে প্ল্যাটফর্ম। তো এখানে 18 ক্যান্সেল হলো, 5 আর 96 গুণ করলে পাবে 5 9 45, 5 6 30, তার মানে 480। এভাবে মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে, 80 মিটার। তাহলে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হয়ে যাবে, 480 মিটার। দেখলে কত ইজিলি হয়ে গেল। বাট এটা যদি তোমরা বেসিকে করতে যেতে তাহলে কিন্তু অনেক টাইম লাগতো। কিছুই নেই, এখানে জাস্ট শুধুমাত্র প্ল্যাটফর্ম অতিক্রম করছে 18 সেকেন্ডে, সেটা বের করে এই যে স্পিডটা 96 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করে নিলাম, কারণ আমাদের উত্তর আছে মিটারে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, কেন মিটার পার সেকেন্ডে করবো, কারণ উত্তর আছে মিটারে, টাইম আছে সেকেন্ডে, এই জন্য কিলোমিটার প্রতি ঘন্টাকে আমাদের মিটার পার সেকেন্ডে করে নিতে হবে।
পরের প্রশ্নে একটা সহজ প্রশ্ন রেখেছি, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই টাইপের একটা অঙ্ক থাকে তোমাদের পুলিশ পরীক্ষা। দেখো এটা তোমরা ইউপিএসসি পরীক্ষা দিচ্ছ না, এটা তোমাদের পুলিশ পরীক্ষা দিচ্ছ, তোমাদের প্রশ্নের প্যাটার্ন কিন্তু সেই 10th লেভেলেরই হবে। তো চাপ নেওয়ার দরকার নেই, ভেবো না যে ইউপিএসসি লেভেলের ম্যাথ দেবে বা তোমাদের এসএসসি সিজিএল লেভেলের ম্যাথ তোমাদের পরীক্ষা আসবে। এখানে বলা হচ্ছে দেখো একটা রুট এখানে আছে, বড় রুট, তারপরে মেঝো রুট, তারপরে ছোট সব থেকে। তো এখানে রুটের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ, 169 দেখতে পাচ্ছ। এখন 169 মানে আমরা কি জানি বলো তো, 169 রুটের মধ্যে এইভাবে আছে। তো 169 মানে আমরা লিখতে পারি 13 তার স্কোয়ার, কারণ 13 তার স্কোয়ার করলে আমরা কত পাবো, 169। তোমরা যারা চাকরির পরীক্ষা দেবে তারা 1 থেকে 30 পর্যন্ত যে স্কোয়ার বর্গ সেটা তোমরা মনে রাখবে, মুখস্থ রাখবে। 1 থেকে 30 পর্যন্ত বর্গ মুখস্থ রাখবে, আর 1 থেকে 30 পর্যন্ত যে ঘন, যেটাকে কিউব বলা হয়, সেটা মনে রাখবে। মানে 1-এর কিউব কত, 30-এর কিউব কত, যেটাকে বাংলায় ঘন বলে। যাই হোক, তো এখানে 169 মানে 13-এর স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার আর স্কোয়ার রুট কেটে গেলে এখান থেকে পাবে কত, 13। ঠিক আছে, এখন এই 51 আর 13 যদি যোগ করো, 51 আর 13 যোগ করলে হবে 64। এখন 64 মানে কত বলো তো, 64 মানে হচ্ছে 8-এর স্কোয়ার। তো এখানে 8 আর স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেল, তো থাকছে 248 প্লাস 8, 248 প্লাস 8, তো 248 প্লাস 8 করলে পাবে হচ্ছে 256। এখানে কিন্তু স্কোয়ার রুট থাকছে। ঠিক আছে, তোমাদের আমি একটু ভালোভাবে করাই, হ্যাঁ, যারা অনেকে আছে একটু কম পারো, তাদের জন্য আমি একটু ক্লিয়ার করেই করাই। দেখো এখানে অঙ্ক আমি পাতি নিয়েই করাচ্ছি। এখানে আছে তোমাদের 248 প্লাস 51 প্লাস 169। তো আমরা পরের লাইনে কি করছি দেখো, 248 একেবারে লিখে নিই, প্লাস 51 প্লাস এই যে 169, মানে আমরা কি করতে পারি, 13 তার স্কোয়ার, আর এখানে ছিল স্কোয়ার রুট, এখানে একটা রুট ছিল, এখানে একটা রুট ছিল। তো এখন দেখো এই যে স্কোয়ার আর এই রুট ক্যান্সেল হয়ে গেল, স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যায়। কেন হয় দেখো, 13 তার স্কোয়ার, আর এই রুট মানে কি লিখতে পারি বলো তো, রুট মানে আমরা জানি 1/2, তার মানে এই 2 ক্যান্সেল হয়ে যায়, এটাই জাস্ট। পাচ্ছি কত, 248 প্লাস, এখন দেখো এখানে রুট আর স্কোয়ার ক্যান্সেল হলে আমরা পাবো 51 প্লাস 13, আর এর মাথায় একটা কি ছিল, রুট ছিল। তো 51 আর 13 যোগ করলে তোমরা কত পাবে বলো তো, 64। তো পরের লাইনে কি হচ্ছে, পরের লাইন হচ্ছে 248 প্লাস রুট 64, 51 প্লাস 13 যোগ করলে 64 হয়। তো 64কে আমরা লিখতে পারি 8-এর স্কোয়ার। 248 প্লাস স্কোয়ার আর এই রুট ক্যান্সেল হয়ে গেল, থাকে কত, 8। এখন একটাই রুট বেঁচে আছে, তো 248 আর 8 যোগ করলে হয় 256। দেখো এই দুটো যোগ করলে হয় 256। 256 মানে কত স্কোয়ার, 16-এর স্কোয়ার। এখন এই রুট আর স্কোয়ার ক্যান্সেল হলো, তোমাদের উত্তর কত হবে, 16। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, খুবই ভালো একটা অঙ্ক। দুটি ধনাত্মক সংখ্যার যোগফল দিয়েছে 27, তাদের বর্গক্ষেত্রের পার্থক্য হচ্ছে 81, 81। উভয় সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। এখন যদি ধরে নাও দুটো সংখ্যা, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই, এক্স হচ্ছে ওয়াইয়ের থেকে বড়, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত। দেখো তুমি এখানে ওয়াইটাকেও বড় ধরতে পারো, কিন্তু যখন পার্থক্য বের করবে তখন কি করবে, দেখো যাকে বড় ধরবে তাকে কিন্তু আগে রাখতে হবে। পার্থক্য বলেছে তাদের বর্গ ক্ষেত্রে না, এটা হবে তাদের বর্গের পার্থক্য। ঠিক আছে, তাদের বর্গের পার্থক্য। বর্গ মানে কি, এক্সের স্কোয়ার মাইনাস ওয়াইয়ের স্কোয়ার, এদের বর্গের পার্থক্য কত দেওয়া আছে, 81 দেওয়া আছে। এখন অনেকেই বীজগণিতের ফর্মুলা জানো, তোমরা পড়েছো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াইয়ের স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এখানে আমরা কি লিখব, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, 81। আমাদের এক্স প্লাস ওয়াই কত পেয়েছি, 27। তো এখানে 27 বসালে এই 27 এই সাইডে আসলে নিচে চলে আসবে। তো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা আলটিমেটলি কী লিখতে পারি, দেখো
এখানে যদি আমরা 27 বসাই, এই 27 সাইড চেঞ্জ করে আসলে 81 নিচে এসে বসে যাবে এইভাবে। এখন 81কে 27 দিয়ে ভাগ করলে কত হবে? 3 বার যাবে। তো এখন আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 27 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 পেয়েছি। আমাদের বলেছে উভয় সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো বৃহত্তর সংখ্যা আমরা ধরেছি এক্স, এই বৃহত্তর সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে 27 আর 3 পেয়েছি, এই 27 আর 3কে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে? 30 ভাগ 2, তার মানে হবে 15। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা ওয়াই এর মান আমরা কীভাবে বের করতাম দেখো, সেটাও দেখিয়ে দিই। সেটা হলে এই 27 থেকে 3 বিয়োগ দিতে হবে, 27 থেকে 3 বিয়োগ দিলে কত হয়? 24 হয়। সেই 24কে 2 দিয়ে ভাগ করলে তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা বেরিয়ে আসতো 12, কিন্তু চেয়েছে তো আমাদের বৃহত্তম, এই জন্য অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, খুব ভালো একটা অঙ্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের 100% থাকবেই, গ্যারান্টি দিয়ে বলছি। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা তো বললাম, বাট এখানে দুটো প্রশ্নও থাকে। এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 15 দিন, 20 দিন এবং 30 দিনে করতে পারে। যদি তারা এই কাজের জন্য মোট 270 টাকা পায়, তাহলে এর মধ্যে বি এর ভাগ তোমাকে বের করতে হবে। এখন দেখো 3 জন ব্যক্তি, কে কে? এ, বি আর সি, তারা 15 দিন, 20 দিন আর 30 দিনে কাজ করে। তাহলে এদের আমরা কি বের করতে পারবো? এদের আমরা টোটাল কাজটা বের করতে পারবো। কীভাবে? এ 15 দিনে কাজ শেষ করে, বি 20 দিনে করে, আর সি করে কত দিনে? 30 দিনে। তো এই 15, 20 আর 30-এর লসাগু। তো যারা একটু কম পারো অঙ্ক, তারা এই সাইডে লসাগুটা বের করে নেবে। যারা পারো তারা একবারেই বলতে পারবে যে 60 হবে। 15, 20 আর 30-এর লসাগু কত হবে? 60। তো টোটাল কাজ কটা পেলাম আমরা? টোটাল আমরা 60টা কাজ পেলাম। তো এই টোটাল 60টা কাজ এ কত দিনে করছে? 15 দিনে। তাহলে এ একদিনে কটা কাজ করবে সেটা বের করতে গেলে কী করতে হবে? এই 60কে 15 দিয়ে ভাগ করতে হবে। 60কে 15 দিয়ে ভাগ করলে তোমরা কত পাবে? 4। তার মানে এ একদিনে 4টে কাজ করে, তাই জন্য তো 4 15 60, 15 দিনে কাজ শেষ করছে। বি 20 দিনে 60টা কাজ করে, তার মানে বি একদিনে কটা কাজ করবে? 60কে 20 দিয়ে ভাগ করলে 3 পাবে। সি একদিনে কটা কাজ করবে? একইভাবে 60কে 30 দিয়ে ভাগ করলে দুটো কাজ করবে। এখন এই যে পেলাম এটা কর্মক্ষমতা, যেটাকে বলা হয় এফিসিয়েন্সি, অর্থাৎ এ একদিনে 4টে করছে, এদের সবার থেকে বেশি কর্মক্ষম। তো এই যে এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা, এর যে রেশিওটা আমরা পেলাম, এই রেশিও অনুযায়ী তোমাদের এই যে টাকাটা আছে সেই টাকাটা কি হয়? ডিভাইড হয়, ভাগ হয়। তো 3 জনের কাজের যে কর্মক্ষমতা, তার অনুপাত কত হচ্ছে দেখো, 4 + 3 7 + 2 9। তো টোটাল এফিসিয়েন্সি 3 জনের 9 অনুপাত। আর এই 9 অনুপাতের ভ্যালু হচ্ছে কত? 270। 9-এর ভ্যালু হচ্ছে 270। এফিসিয়েন্সি অনুযায়ী তাদের মধ্যে কি হয়? টাকাটা কিন্তু ভাগ হয়ে যায়। তো টোটাল এফিসিয়েন্সি 9 অনুপাত আর টোটাল টাকাটা হচ্ছে 270। তো যার ভ্যালু দেওয়া আছে সে সবসময় কোথায় যাবে? নিচে যাবে, ঠিক আছে, নিচে চলে যায়। আর যে মানটা দেওয়া আছে সেটা সবসময় উপরে থাকে। 270 দেওয়া আছে। এখন আমাদের কার ভাগ বের করতে হবে? বি এর ভাগ। তো বি এর ভাগ কত? 3 অনুপাত। জাস্ট এই 3 270-এর সাথে গুণ করে দাও, তোমাদের উত্তর চলে আসবে। 3 9 27 মানে 30, 270-কে 9 দিয়ে ভাগ করলে 30 পাই, আর উপরে থাকছে 30 গুণিতক 3, 3 30 90। তো বি এর প্রাপ্য ভাগ হচ্ছে 90 টাকা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। খুবই ভালো অঙ্ক, আর বুঝলে খুবই সহজ। তো পরের 9-এর দাগের অঙ্কটা দেখো কি বলছে। রাম ও শ্যামের বর্তমান বয়সের অনুপাত 7:8। 9 বছর পর এই অনুপাত হবে 8:9। রাম ও শ্যামের বর্তমান বয়স বের করতে হবে। তাহলে বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, আমাদের বর্তমান বয়স বের করতে হবে। আর বর্তমান থেকে 9 বছর পরে যে বয়সের অনুপাতটা সেটাও দেওয়া আছে। এটা আমরা 3টে মেথডে করতে পারি, একটা এক্স ধরে, একটা রেশিও মেথডে, আর একটা জাস্ট অপশান দেখে। তো 3টে মেথডই আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। তো ধরে নাও রামের বর্তমান বয়স 7x আর শ্যামের বর্তমান বয়স 8x। এখন এই বর্তমান বয়সের সাথে 9 যোগ করলে আমরা 9 বছর পরে যে অনুপাত সেটা পেয়ে যাব। বর্তমান বয়সের সাথে জাস্ট 9 যোগ করে দিলাম, করলে আমরা অনুপাতটা কী পাচ্ছি? 8:9। এখন এটাকে কোনাকুনি গুণ করলে আমাদের উত্তর চলে আসবে 7 9 63, x + 9 9 81, এই সাইড হচ্ছে 8 8 64, x + 8 9 72। এখন এই 64 থেকে 63 মাইনাস হলে শুধু থাকে x, আর এই 81 থেকে 72 বিয়োগ করলে পাবে কত? 9।
তার মানে x ইকুয়াল টু আমরা 9 পেয়ে গেলাম। আমাদের রামের বর্তমান বয়স 7x, তাহলে 7x ইকুয়াল টু কত হবে? 7 9, এক্সের জায়গায় 9 বসালে 7 9 63 হয়ে যাবে। আর 8x ইকুয়াল টু হয়ে যাবে 8 9 72। তাহলে এখানে আমরা কী পাবো? রাম 63, শ্যাম 72। তাহলে অপশান বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক্স ধরে করলে কিন্তু এই টাইপের অঙ্ক তাড়াতাড়ি হয়ে যায়। এখন রেশিও মেথড দেখো কি বলছে। রাম আর শ্যাম এদের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7:8। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 8:9। এখন প্রথমে আমাদের এদের যে ডিফারেন্সটা চেক করতে হবে যে সেম আছে কি না। 8 থেকে 7 বিয়োগ করলে পাবে 1, আর 9 থেকে 8 বিয়োগ করলে পাবে কত? 1। অর্থাৎ প্রথমে রামের বয়স ছিল 7:, শ্যামের ছিল 8:। রাম 7 থেকে বেড়ে 8 হয়েছে, শ্যাম 8 থেকে বেড়ে 9 হয়েছে। বেড়েছে কত? 1 অনুপাত। এই 1 অনুপাত বেড়েছে কিসের জন্য? 9 বছরের জন্য 1 অনুপাত বেড়ে গেছে, কারণ তাদের এটা 9 বছর আগের বয়স অনুপাত ছিল, এটা 9 বছর পরে। তো 1 অনুপাতের ভ্যালু যদি 9 হয়ে থাকে তাহলে আমাদের বের করতে হবে রামের বর্তমান বয়স অনুপাত কত? 7 অনুপাত। তো 7-এর ভ্যালু হয়ে যাবে 63, 8-এর ভ্যালু হয়ে যাবে 72। তো এইভাবেও বের করতে পারো। আর যেটা অপশান টেস্ট যেটা, সেটা দেখো তোমাদের আমি এখানে জাস্ট একটু ট্রিক্সটা বলে দিলে তোমরা নিজেরাই করতে পারবে। দেখো রামের বর্তমান বয়স 7 অনুপাত, শ্যামের হচ্ছে 8 অনুপাত। এখন এইখানে প্রথমে তোমাদের রামের বয়স আসবে। তো আমাদের চেক করতে হবে যে কোন বয়সটা এই 7 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যাবে অথবা 7-এর গুণিতক। 7-এর গুণিতক মানে কি? 7-এর ঘরের নামটা সবাই জানো তো, 7 8 56। তাহলে 56 কি? 7-এর গুণিতক, যেটাকে ইংলিশে মাল্টিপেল বলে। 7 গুণিতক 9, এটা কত হচ্ছে? 63। তাহলে 63 কিন্তু 7-এর গুণিতক। তো এখানে দেখো 64, 64 কি 7-এর গুণিতক? বা 64 কি 7 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে এই অপশানটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। পরে এই যে 72, 72 কিন্তু 7 দিয়ে ভাগ যায় না বা 7-এর কোনো গুণিতক নয়। ভাগ যায় না মানে কি? সম্পূর্ণরূপে ভাগ যায় না, কারণ 72কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে কত? 7 10 70, 2 ভাগশেষ থাকে। ঠিক আছে, তার মানে এটাও আমাদের ক্যান্সেল হয়ে গেল। এই 73 কিন্তু 7 দিয়ে ভাগ যায় না। তো একটাই অপশান বেঁচে আছে দেখো, 63 আর 72। তো 63কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, 7 9 63, বা 7 9 গুণ করলে আমরা 63 পেয়ে যাই। 7-এর গুণিতক হচ্ছে 63, তার মানে এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এই অপশান দেখে জাস্ট সেকেন্ডে করা যায়। এখানে তোমরা এটা দেখেও শ্যামের বয়সটা বের করে নিতে পারবে। দেখো শ্যামের বয়স কত? 8 অনুপাত। তো এই 73 কি 8-এর গুণিতক? 8-এর গুণিতক 73 নয়। এই যে 72, 72 কি 8-এর গুণিতক? হ্যাঁ, 8 9 72। তো আমাদের এই অপশানটা হতে পারে। 63 8-এর গুণিতক নয়, 64 8-এর গুণিতক। বাট এটা কেন হলো না? এর আগে যে রামের বয়স দেওয়া আছে সেটা কিন্তু 7-এর গুণিতক নয়, এই জন্য আমাদের অপশান বি রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। 3টে তোমাদের পদ্ধতি শেখালাম, একটা এক্স ধরে, একটা রেশিও মেথডে, আর একটা অপশান টেস্ট। পরের অঙ্কটা কি বলছে? দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 30%, 30%-এর সমান। বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত নির্ণয় করো। তাহলে একটা সংখ্যা যদি এ হয়ে থাকে আর একটা সংখ্যা যদি বি ধরে নিই, তাহলে দুটো সংখ্যার পার্থক্য বলছে এদের যোগফল তার 30%-এর সমান। তো দেখো এই পার্সেন্টেজের জন্য আমরা নিচে 30-এর নিচে কী আনতে পারি? 100 আনতে পারি। এখন একটা শূন্য দিয়ে একটা শূন্য ক্যান্সেল করো। এখানে আমরা কি করতে পারছি দেখো, এই এ প্লাস বি আর এ মাইনাস বিকে যদি এক সাইডে করো তাহলে এটা এই সাইডে চলে আসবে। তো 10টা এই সাইডে উপরে চলে আসবে, 3টা এই সাইড চেঞ্জ করলে নিচে চলে আসে। এ প্লাস বি ওপরে ছিল আর এ মাইনাস বি এই সাইড চেঞ্জ করলে নিচে চলে আসবে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি বলো তো? এটাকে এইভাবেই তো লিখতে পারি না, এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল, যেহেতু এটা সমান সেহেতু এটাকে ডান সাইডে বাঁ সাইডে যে সাইডে রাখো একই ব্যাপার। এখন এখান থেকে অনেকে কোনাকুনি গুণ করে তোমাদের উত্তর বের করতে যাবে, বাট কোনাকুনি গুণ করার দরকার নেই। এই সিচুয়েশান আসলে বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত বের করতে গেলে কি করবে? জাস্ট এই দুটো সংখ্যা যোগ করলে তোমরা পাবে বড় সংখ্যা, আর এই দুটো সংখ্যা বিয়োগ করলে জাস্ট তোমরা ছোট সংখ্যার অনুপাত পেয়ে যাবে। তার মানে এখানে আমরা বড় সংখ্যা পাচ্ছি কত? 13, আর নিচে হচ্ছে 10 থেকে 3 মাইনাস করে 7। তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত কী হয়ে যাবে? 13:7। তো এখান থেকে কোনাকুনি গুণ করতে যাবে না, জাস্ট এই সিচুয়েশান আসলে দুটো সংখ্যা যোগ করলে বড় আর মাইনাস করলে ছোট সংখ্যা পেয়ে যাবে। পরের 11 দাগের অঙ্ক দেখো, পয়সা থেকে নিয়ে এসেছি। পয়সার অঙ্ক বা মুদ্রার অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসে, খুবই ভাইটাল অঙ্ক। 10 পয়সা ও 5 পয়সার মূল্যের 100টি মুদ্রার সমষ্টি হয়
7.25 টাকা, মানে 7 টাকা 25 পয়সা যেটা ওকে বলা হয়। প্রতিটি প্রকারের মুদ্রার সংখ্যা সেটা আমাদের বার করতে হবে। তো এটা আমি তোমাদের দুটোভাবে করাচ্ছি, একটা অ্যালিগেশন মেথডে করাবো আর একটা এক্স ধরে। যদি টোটাল 100টা মুদ্রা হয়ে থাকে, 10 টাকার মুদ্রার সংখ্যা যদি আমরা এক্স ধরি, তাহলে 5 টাকার মুদ্রা কত হবে? 10 টাকা যদি এক্স হয়ে থাকে, 10 পয়সার মুদ্রা যদি এক্স হয়ে থাকে, তো 5 পয়সা কত হবে? 100 মাইনাস এক্স হয়ে যাবে। তো এটা আমরা সংখ্যা পেলাম। এবার এদের যদি আমরা মান বের করতে যাই তাহলে কি করব? 10 গুণিতক এক্স, অর্থাৎ 10 পয়সার মান এতটা। কারণ তোমরা জানো তোমার কাছে 5 টাকার কয়েন আছে 10টা, তার মানে তোমার কাছে টোটাল কত টাকা আছে? তো যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে 5 টাকা গুণ করতে হয়, তাহলে 50 টাকা আছে তোমার কাছে টোটাল। তো এখানেও সেম, তোমার কাছে 10 পয়সা আছে, কটা আছে? এক্সট্রা। তো টোটাল কত টাকার 10 পয়সা আছে? 10x টাকার, বা 10x পয়সা আছে তোমার কাছে। প্লাস 100 মাইনাস এক্স গুণিতক 5, এই টোটাল মানটা কত সমান? 7 টাকা 25 পয়সার সমান। তো আমরা এই সাইডে সব পয়সাতে ক্যালকুলেশন করেছি, তার মানে আমাদের এদিকেও পয়সা নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো টাকাকে পয়সাতে করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তো এই সাইডে কী পাচ্ছ? 10x প্লাস এখানে কি হচ্ছে? 500 মাইনাস 5x, এখানে পাবে হচ্ছে 700, মানে 7.25কে 100 দিয়ে গুণ করলে তোমাদের 725 হবে। এখন দেখো 5x থেকে 10x বিয়োগ হলে 5x পাবে, আর এই 500 আর 725 বিয়োগ হলে কত পাবে? 225। এক্স ইকুয়াল টু, এখন এই 225কে 5 দিয়ে ভাগ করো, কত পাবে বলো তো? 4 5 20, 5 5 5 25, 45। আমরা ধরেছিলাম 10 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্সটি, তার মানে এক্সের ভ্যালু 45 আসলো। তো এক্স 45 হলে 100 মাইনাস এক্স কত হবে? 55 হবে। তো রাইট অ্যান্সার 45 আর 55। তো এটা তোমরা এক্স ধরে করলে। এবারে তোমরা কীভাবে অ্যালিগেশনের মাধ্যমে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এবার আমরা অ্যালিগেশন ইউজ করব। অ্যালিগেশনে কী হচ্ছে দেখো, এখানে আমরা 10 পয়সা আর 5 পয়সা এটাকে একসাথে মিক্সড করে আমরা পাচ্ছি কত? 7.25 পয়সা। এখন অ্যালিগেশনে কী হয় বলো তো, একটা হাইয়েস্ট ভ্যালু থাকে আর একটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু। এখানে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 5, হাইয়েস্ট হচ্ছে 10, আর মধ্যবর্তী মান মিন ভ্যালু হচ্ছে 7.25। এখন এই মধ্যবর্তী থেকে লোয়েস্ট বিয়োগ হবে, যেটা পাবো সেটা হচ্ছে 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত পাবো, আর এই যে হাইয়েস্ট থেকে মধ্যবর্তী বিয়োগ হয়ে যেটা পাবো সেটা হচ্ছে 5 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাতটা পাবো। এখন 7.25 থেকে 5 বিয়োগ করলে তোমরা পাবে হচ্ছে 2.25, আর 10 থেকে 7.25 বিয়োগ করলে পাবে হচ্ছে 2.75। দেখো দশমিকের এই সাইডে দুটো সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা আছে, দশমিকের এই সাইডে 2 অঙ্কের সংখ্যা আছে, তার মানে আমরা এই দশমিকটাকে ক্যান্সেল করতে পারি এইভাবে। এখন এটাকে যদি তুমি 25 দিয়ে কাটো, দুই সাইডে 25 দিয়ে কাটলে কত পাচ্ছ বলো তো? এই সাইডে তো পাবে 9, এই সাইডে পাবে 11। তার মানে তোমার কাছে 10 পয়সার মুদ্রার সংখ্যা আছে 9টি, মানে 9 অনুপাত, সরি, আর 5 পয়সার মুদ্রার সংখ্যা আছে 11 অনুপাত। তো টোটাল কত অনুপাত আছে? 20 অনুপাত। আর এই 20 অনুপাতের ভ্যালু কত? 100। 20 অনুপাতের ভ্যালু হচ্ছে 100। তো যার ভ্যালু দেওয়া আছে সে ওপরে থাকবে, আর যেটার ভ্যালু সেটা নিচে থাকবে। এবার 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত কত? 9 অনুপাত। এখন এখান থেকে ক্যালকুলেশন করো, 5 20 সহ 5 9 45। তার মানে এই 45টি কী আছে? 10 পয়সার মুদ্রার সংখ্যা। এখানে কোথায় আছে? অপশান সি। বাকিটা আর বের করার দরকার নেই, কারণ 45 পেয়ে গেছে, এখানে 45 আছে, আর এখান থেকে টোটাল 100টি ছিল। 10 পয়সা 45 হলে 5 পয়সা কত হবে? 100 বিয়োগ 45 মানে 55। পরের অঙ্কটা কি বলছে দেখো, যদি 15 তার পাওয়ার 300কে 16 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? আমরা 15 তার পাওয়ার কত বলছে? 300, একে কী দিয়ে ভাগ করছি? 16 দিয়ে। তাহলে ভাগশেষটা কত হবে? এখন দেখো এখানে যদি তুমি 15টাকে n ধরো, n মানে 15, তাহলে তোমার n প্লাস 1 মানে কি বলো তো? 15 প্লাস 1, এটাকে আমরা কি বলতে পারি? 16। যদি n বাই n প্লাস 1 আর n এর পাওয়ার যদি জোড় সংখ্যা মানে ইভেন হয়ে থাকে, তাহলে এই সিচুয়েশান যদি তোমাকে বলে ভাগশেষ কত হবে, চোখ বন্ধ করে বলবে উত্তর হবে 1। তাহলে এখানে উত্তর কত হবে? 1 হবে। আমরা 15কে কী ধরেছি? n ধরেছি। 16 আমাদের n প্লাস 1, আমাদের এখানে 300 জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার। তো এই সিচুয়েশান, এই কন্ডিশান আসলে আমরা কি বলবো? ভাগশেষ সবসময় 1 হবে। তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কিরণ 15 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। 5 দিন কাজ করার পর সে কাজ ছেড়ে চলে যায়, চাকরি হবে না, যদি সুমন একা 30 দিনের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করতে পারে। মানে সুমন 5 দিন কাজ করে যাওয়ার পরে
অবশিষ্ট যে কাজটা সেটা সুমন 30 দিনে শেষ করছে। তবে সুমন একা কতদিনে পুরো কাজটি সম্পূর্ণ করতে পারবে বা করতে পারে। তো এই টাইপের অঙ্ক তোমরা আগে নিজেরা চেষ্টা করবে। আমি তোমাদের জাস্ট একটা সিম্পল শর্ট ট্রিক্স দিয়ে দিচ্ছি, 10 সেকেন্ডে 5 সেকেন্ডে হয়ে যাবে। দেখো, কিরণ 15 দিনে কাজ শেষ করছে, তার মানে কিরণ 15 দিনে করে, এটা আমাদের টোটাল ওয়ার্ক হয়ে যাবে। এখন এখানে কিরণ যে কাজটা 15 দিনে করতে পারে সেই কাজে 5 দিন করে ছেড়ে চলে যাচ্ছে, তার মানে আর কিরণের 10 দিনের কাজ বাকি আছে। কিরণের 10 দিনের কাজ সুমন কতদিন ধরে করছে? 30 দিন ধরে করছে। তো এখান থেকে আমরা সুমন আর কিরণের কাজের এফিসিয়েন্সি অর্থাৎ তাদের কর্মক্ষমতা আমরা বের করতে পারবো। তো 0 দিয়ে 0 কাটো, এই সাইডে কিরণ বাই সুমন কত হচ্ছে? 3/1। অর্থাৎ কিরণ একদিনে 3টে কাজ করলে সুমন একদিনে কটা কাজ করে? 1টা কাজ করে। তো টোটাল কাজ ছিল কিরণ কে ইন্টু 15। তো কিরণ 15 দিনে কাজ করছে, শেষ করে, আর একদিনে কটা কাজ করে? 3টে কাজ করে। তো 15 দিনে কিরণ টোটাল কটা কাজ করবে? 3 15 45টা কাজ করবে। টোটাল ওয়ার্ক হচ্ছে 45, আর সুমন একদিনে 1টা কাজ করে। তো 45টা কাজ করতে সুমনের টাইম লাগবে 45/1 মানে 45 দিন টাইম লাগবে। একদিনে 1টা করে কাজ করলে 45টা কাজ করতে 45 দিন টাইম লাগবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের অঙ্ক দেখো, 14 দাগের অঙ্ক। 120 লিটার দুধ এবং জলের মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 2:1। দুধ ও জলের অনুপাত 1:2 করতে মিশ্রণে কত জল যোগ করতে হবে? এখানে মিশ্রণটা কত লিটারে আছে? 120 লিটারের। এখানে মিল্ক আর জলের ওয়াটারের রেশিও কত বলছে? 2:1। এটাকে আমাদের 1:2 করতে কতটা জল মেশাতে হবে? প্রথমে আমি তোমাদের রেশিও মেথডে দেখাবো, তারপরে এক্স ধরে কীভাবে করবে সেটাও দেখিয়ে দেবো। এখানে দেখো, এই যে মিশ্রণে আমরা জল মেশাচ্ছি, আমরা দুধ কিন্তু বাইরে থেকে এক্সট্রা মেশাচ্ছি না, তার মানে আমাদের দুধের রেশিও প্রথমে যেটা ছিল বর্তমানে কিন্তু সেম রেশিও থাকবে। বাট এখানে আগে ছিল 2, এখন হয়েছে 1। তো এটাকে সেম করার জন্য আমাদের কি করতে হবে? এই সাইডে আমরা 2 গুণ করব। এখন এই সাইডে 2 গুণ করলে আমরা কি পাচ্ছি? তো আমাদের মিল্ক আর ওয়াটার, মিল্ক ছিল আমাদের প্রথমে 2, জল ছিল 1। তো এই 2 গুণ করার পরে আমাদের মিল্ক হয়ে যাচ্ছে 2, জল হচ্ছে কত? 2 2 4। দেখো, মিল্কের রেশিও কিন্তু সেম হয়ে গেছে, 2 2 হয়েছে। বাট জল ছিল আগে 1, এখন হয়েছে 4, তার মানে বেড়েছে কত? 3 অনুপাত জল বেড়ে গেছে। প্রথমে মিক্সচার কত অনুপাত ছিল? দেখো, মিক্সচার ছিল 2 অনুপাত দুধ 1 অনুপাত জল। টোটাল মিক্সচার ছিল প্রথমে 3 অনুপাত। আর এই 3 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 120 লিটার। 3 অনুপাতের ভ্যালু 120 লিটার। আমাদের বলছে মিশ্রণে কত জল যোগ করা হবে। তো মিশ্রণে আমরা 3 অনুপাত জল যোগ করছি, আর 3 অনুপাতের ভ্যালু 120 লিটার, তার মানে আমাদের জল যোগ করতে হবে 120 লিটার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা আমাদের রাইট অ্যান্সার। এটাকে এক্স ধরে যদি করো তাহলে কিভাবে করতে হবে? টোটাল মিশ্রণ তো 120 লিটার। তো এই 120 এর মধ্যে দুধ আছে হচ্ছে 2/3 অনুপাত, তাহলে এটাকে কাটলে 3 4 12, 80 লিটার কি আছে? দুধ আছে। তাহলে জল আছে কত? জল আছে হচ্ছে 40 লিটার। এখন এই 80 আর 40-এর সাথে আমরা কতটা জল মেশালে আমাদের অনুপাত কত হচ্ছে? 1:2। এটাই 80/40 প্লাস এক্স ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? 1/2। আমরা এই 40 লিটারের সাথে ধরে নিলাম আমরা এক্স লিটার জল মেশাচ্ছি, তাহলে আমাদের অনুপাতটা হবে কত? 1:2। এখন এটাকে ক্যালকুলেশন করলে পাবে 40 প্লাস এক্স, 1কে 40 প্লাস এক্স কোনাকুনি গুণ, আর 8 2 16 160। তার মানে এক্স ইকুয়াল টু 160 থেকে 40 বিয়োগ করলে কত হবে? 120। তো আমরা জল মেশাচ্ছি কত? 120 লিটার। তাহলে আমরা জল মেশাচ্ছি 120 লিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। অপশান ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আজকের এই ভিডিওর লাস্ট অঙ্ক। তো শেষ অঙ্কটি করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিও, কারণ এই গরমের মধ্যে অনেক প্রবলেমের মধ্যে থেকেও কিন্তু ক্লাসগুলো নিয়ে আসা হচ্ছে। আর আমার এই ক্লাসে 1000-এর মতো ভিউ হয়। দেখো, 1000 ভিউ কিন্তু বেশি ইনকাম প্রফিট কিন্তু হয় না। এখানে 1000 ভিউয়ের জন্য তোমাদের যে ডলার দিয়ে থাকে সেই ডলারে কিন্তু 10 থেকে 20 টাকা ইনকাম হয়। তো টাকা ইনকামটা বড় কথা নয়, তোমরা যে কমেন্টগুলো করো যে দাদা ক্লাস খুব ভালো লাগছে, খুব সুন্দর ক্লাস হয়েছে, এটাতে কিন্তু মনটা ভরে যায় বা মনে অনেক শান্তি আসে। তো সেই জন্য করা, ভালো লাগা থেকে ক্লাসগুলো নিয়ে আসি। তো এর পিছনে কিন্তু অনেক মেহনত করতে হয়। তো অবশ্যই ক্লাসগুলো লাইক শেয়ার করে দিও। দেখো, লাস্ট অঙ্কটি কী বলছে? শতাব্দী এক্সপ্রেস দিল্লি থেকে বিকেল 4:30টায় ছেড়ে যায় এবং অমৃতসর পৌঁছায় রাত 10:30টায়।
ট্রেনের গড় গতি 75 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে দিল্লি থেকে অমৃতসরের দূরত্ব কত? তো এটা যদি দিল্লি হয়ে থাকে, দিল্লি থেকে এখানে কত, অমৃতসর যাচ্ছি আমরা, ঠিক আছে, কটায় যাচ্ছি, 4:30টায় ছেড়ে যাচ্ছে আর 10:30টায় কিন্তু পৌঁছাচ্ছে। যে ট্রেনে করে যাচ্ছি সেই ট্রেনের যে স্পিডটা সেটা কত বলছে, 75 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দিল্লি থেকে অমৃতসর এই যে ডিস্টেন্সটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো আমরা অলরেডি জানি ডিস্টেন্স ইকুয়াল টু, আমরা কি জানি, স্পিড ইনটু টাইম। এখানে আমাদের ডিস্টেন্স বের করতে হবে কিলোমিটার, তাই আমাদের যে স্পিডটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টা, এটা আমাদের সেম থাকবে, কারণ যদি মিটার থাকতো তাহলে কিন্তু এটাকে মিটার পার সেকেন্ডে করতে হতো। এখন ডিস্টেন্স বলা আছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা, আর দেখো টাইম লাগছে কত, 4:30 থেকে ছেড়ে যাচ্ছে, 10:30টায় পৌঁছাচ্ছে, তার মানে টাইম লাগছে হচ্ছে 6 ঘন্টা, 6 আওয়ার্স। তাহলে এখানে আমরা 6 দিলাম, তো 75 গুণিতক 6 করলে কত আসবে, 6×7=42 আর 5×6=30, তার মানে হচ্ছে 450 কিমি। তো দিল্লি থেকে অমৃতসরের দূরত্ব হয়ে যাবে কত, 450 কিলোমিটার। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই সময়, দূরত্ব, গতিবেগ থেকে কিন্তু অঙ্ক অবশ্যই আসবে, অনেকগুলো অঙ্ক থাকে। তো তোমরা ভালো করে এই ফর্মুলাটা একটু মনে রেখো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখান থেকে যদি তোমাদের ডিস্টেন্স বের করতে দেয় তাহলে স্পিড আর টাইমের ভ্যালু বসিয়ে তোমরা ডিস্টেন্স বের করতে পারবে। যদি স্পিড বলে তাহলে তোমরা কী করবে, ডিস্টেন্স বাই টাইম এইভাবে বের করবে। টাইম বললে তোমরা কীভাবে করবে, ডিস্টেন্স বাই স্পিড। এই 3টে ফর্মুলায় তোমরা সবগুলো অঙ্ক করে আসতে পারবে। তো গাইস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক। আশা করি তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো গাইস, থ্যাংক ইউ, বাই বাই।